আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থবছরের বাজেট আলোচনায় আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নির্দেশনায়, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বাজেট প্রস্তুত করা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, একটা বিষয় আমাদেরকে আমরা জানি সবাই, দীর্ঘ 17 বছরের লুটপাট, খুন, গুম, রাহাজানি, হত্যা, আয়নাঘর ইত্যাদির মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং আপনি নিজেও এই আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে এবং এই বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত প্রশাসন সব মিলিয়ে এই বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রস্তুত করার জন্য আমাদের অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা দেখেছি, আমি গ্রামে থাকি, গ্রামের মানুষের সাথে আমার সদা সম্পর্ক আছে। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে 1979 সাল থেকে সমস্ত বাজেটের প্রতিক্রিয়া আমি দেখেছি। বাজেট ঘোষিত হলেই দেশে আন্দোলন হতো, সংগ্রাম হতো, এমনকি হরতাল পর্যন্ত হয়েছে বাজেটের বিরুদ্ধে বা বাজেট বরাদ্দ নিয়ে। এইবার আমি দেখেছি আমার এলাকা কটিয়াদি, পাখনদিয়াতে এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে, কারণ এইবার কোনো দ্রব্যের মূল্য বাড়ে নাই। এইবার সকল 60টি কৃষি পণ্য থেকে কর প্রত্যাহার করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দ্বিতীয় বরাদ্দ রাখা হয়েছে এবং সামাজিক নিরাপত্তার জন্য অনেক বরাদ্দ রাখা হয়েছে। যেখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেখানে আমাদের জুলাই যোদ্ধারা এবং ওদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। আমাদের সেই বিধবা, বয়স্ক, পঙ্গু তাদের জন্য ভাতার আওতা বাড়ানো হয়েছে এবং ভাতাও বৃদ্ধি করা হয়েছে। আজকে যাদের জন্য বাজেট তাদের মধ্যে আনন্দ আছে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। আমরা যখন শুনি, যখন বলা হয় যে এটা লুটপাটের বাজেট, তখন আমরা বড় কষ্ট পাই। কারণ লুটপাট কোথা থেকে পাইলেন ওনারা? আজকে এই বিএনপি সরকারের প্রথম বাজেট, এরপরে আরও 4টা বাজেট ইনশাল্লাহ এই সংসদে পেশ করা হবে। তখন তারা বুঝতে পারবেন আমাদের সেই ভালো মন্দ, তখন তারা বলতে পারবেন, যাচাই করে সেখানে বলতে পারবেন। এই অর্থ বছরের যে কয়টা দিন, এটা বিগত অন্তর্বর্তী সরকারের আমলের সেই দিনগুলি আমরা পেয়েছি। আমরা লক্ষ্য করেছি যে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, আমাদের সেই কৃষকের জন্য, সামাজিক সুরক্ষার জন্য, তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। এই বাজেট জনবান্ধব। এই বাজেটে ব্যবসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের চিকিৎসার যারা দুস্থ, যারা ক্যান্সার এবং এরকম গুরুতর রোগীদের জন্য সমাজ কল্যাণ থেকে যেখানে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা ছিল, এখানে এখন রাখা হয়েছে 1 লক্ষ টাকা। এবং আমাদের সেই কিডনি ডায়ালিসিসের জন্য, আমাদের চোখের লেন্সের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, যাতে আমাদের দেশে দুস্থ মানুষ যাতে সহজেই চিকিৎসা পায়, সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা এখানে সবাই বলা হয় মজলুমের সংসদ, এই কথা সত্য। কেউ ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন,
কেউ কারাগার থেকে ফিরে এসেছেন, কেউ পালিয়ে থাকতেন। আমরা যারা এখানে আসি প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং আমার বিরুদ্ধে সর্বশেষ মামলাটা হয়েছিল জুলাই 2024-এর মামলা নাম্বার 9724। এটার প্রধান আসামি ছিলাম আমি। যেটা আমরা এই সকলে মিলে এই সংসদ, এই জাতি, এই সরকার গঠন করেছি। এই সরকারকে সেই সমালোচনা করতে হবে, যে সমালোচনা আমরা সমালোচনা পছন্দ করি, সমালোচনা করতে হবে গঠনমূলক। কিন্তু লুটপাটের বাজেট, কল্পনা বিলাসী বাজেট, এই চানাচুরের বাজেট ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা অনাহুত কথা বলা হচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, তবে এরকম সহযোগিতা যেটা, আমি একটা কথা বলবো, এই সংসদে এই কথাটা হয়েছে যখন বগুড়ার ইলেকশনের দিন, যেটা বাই ইলেকশন বগুড়া এবং আমাদের শেরপুরের এই নির্বাচনের দিন, আমাদের এখানে বাজেট প্রণয়ন ছিল। আমাদের বিরোধী দলের একজন সদস্য বাজেটের উপর আপত্তি দিয়ে বক্তব্য রাখছিলেন। তখন উনি বললেন যে বগুড়া আর মাগুরার ইলেকশন নাকি একরকম ইলেকশন হয়েছে, বগুড়া নাকি সেখানে ভোট ডাকাতি হয়েছে। এই কথা বলে তিনি আবার বললেন ওনাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছে। এই কথা বলে আবার উনি বক্তব্য রাখলেন। একটু পরে আরেকজন ওনাকে কানে কানে বললেন, উনি দাঁড়াই ছিলেন, বললেন সেই কর্মী মারা গেছে। সমস্যারে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছেন। এই আপনি সেদিন আমাদের স্পিকার স্যার সভাপতিত্ব করছিলেন, এই সংসদের সেই কার্যবিবরণীতে এই ইন্না লিল্লাহি পর্যন্ত আছে। একটা সুস্থ মানুষকে আমি পরের দিন পত্রপত্রিকা ঘেটে খুব খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, সেখানে কোনো ভোট ডাকাতি হয় নাই। সেখানে যেটা চেষ্টা করা হয়েছে তারাই বরং ভোট ডাকাতি করার চেষ্টা করেছে। সেখানে ভোট ডাকাতি হয় নাই, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়েছে। দ্বিগুণ ভোট পেয়ে আমাদের বাদশা ভাই নির্বাচিত হয়েছেন। তারপরেও একটা মানুষের মৃত্যুর খবর এই মহান পার্লামেন্টে দেওয়া হলো, যেটা এরপরে আর কোনো বক্তব্য দিয়ে এটাকে তারা সংশোধনের চেষ্টা করা হলো না, এটা এক্সপঞ্জও হলো না। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আমি আমার এলাকার কথা বলতে চাই। আমার সেই কঠিয়াদি এবং পাখনদিয়া দুইটি উপজেলা, 18টি ইউনিয়ন। মাননীয় সদস্য, জি 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 2 মিনিট দেয়া হলো বৃষ্টি ভেজার কারণে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন যে সেই আন্দোলন ময়মনসিংহে আমরা আইনজীবী ফোরামের প্রোগ্রাম ছিল, আমাদের জয়নাল আবেদিন স্যার, আপনি ছিলেন। এই বৃষ্টিতে ভিজে কাক ভিজা হয়ে সেদিন আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমি আমার এই পাখনদিয়া কঠিয়াদির মানুষের জন্য কিছু কথা বলতে চাই। এখানে আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাট অত্যন্ত খারাপ, ভাঙাচোরা এবং মেরামত করা হয় নাই। এই রাস্তাঘাট তৈরিও করা হয় নাই গত 17 বছরে। এই ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট তৈরির জন্য আমি মাননীয় সড়ক এবং সেতু মন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি। আমার একটি ব্রিজ আছে, এটা হলো দত্তের বাজার থেকে মুনিরকান্দা ব্রিজ, আমাদের মঠখোলা থেকে সেই আড়ালিয়া ব্রিজ, আমাদের এই ব্রিজগুলি নির্মাণ করা খুবই জরুরি। যে বৈরাগীর চর থেকে মনতলা জীবননাথ সাহার ব্রিজ, নওগাঁ থেকে সিমোহা ব্রিজ, আরিয়ারধর ব্রিজ, দক্ষিণ চরপুকা থেকে উটনির বাজার ব্রিজ, এইগুলি রামপুর থেকে কাজির চর ব্রিজ, এই ব্রিজগুলি খুবই জরুরি। এবং আমার এলাকায় একটা সুগার মিল ছিল, কালিয়াচাপড়া সুগার মিল। এটা ফ্যাসিস্টের আমলে 2015 সালে এটা নামমাত্র দামে সেই নিউট্রাল গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি দলিলের শর্ত আছে, এখানে কলকারখানা স্থাপন করতে হবে, এই মিলের জায়গা বিক্রি করা যাবে না। অথচ এই নিউট্রাল গ্রুপ এখানের জায়গা বিক্রি করছে, এখানে কোনো কলকারখানা স্থাপন করছে না। এই কলকারখানা স্থাপন করলে আমার এলাকা সহ আমার পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার যুবকরা এখানে কর্ম করে খেতে পারবে। আমি আমাদের বাণিজ্য মন্ত্রীর কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেন সেখানে এই ব্রিজটাকে এই এটাকে চালু করা হয়। এবং আমার অসংখ্য ধন্যবাদ।